সিলেট বিভাগ বাদে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃষ্টিতে ভোগান্তিতে অভিভাবক শিক্ষার্থীরা। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকা বাজেট। নেই বড় পরিবর্তন। এবং কাল থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সিলেট বাদে সব বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ সকালে শুরু হয়েছে। সকালে রাজধানীতে ঝুম বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়া লাখ লাখ শিক্ষার্থী। তবে পরীক্ষা শেষে প্রায় প্রত্যেক শিক্ষার্থীর হাসি মুখেই কেন্দ্র থেকে বের হয়ে জানান পরীক্ষা ভালো হয়েছে। সামির সত্তারের ক্যামেরা আরো জানাচ্ছেন এইচ এ মিতু। সাত সকালে প্রবল বৃষ্টি মাথায় করে পরীক্ষা কেন্দ্রে ছুটতে হলো এইচএসসি পরীক্ষার্থীদেরকে। বৃষ্টির কারণে রাজধানীর পথে পথে যানবাহন সংকট, যানজটের কারণে সন্তানদের কেন্দ্রে নামার পথে ভোগান্তি পোহান অভিভাবকেরাও। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে হলে প্রবেশ করতে বলা হলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। সন্তানরা যখন পরীক্ষা কেন্দ্রে ব্যস্ত প্রশ্নের উত্তর লিখতে, তখনও বাহিরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় অভিভাবকরা। 8টার সময় বেরোইছি, কোনো রিক্সা সিএনজি কিচ্ছু পাইনি। তো লোকাল ওই অটোগুলো চলে, বিশ্ব রোডে আসছি, বিশ্ব রোডে আসার পরে রাস্তার এপারে আসছি, কোনো গাড়িতে উঠতে পারি না, কোনো সিএনজি নেই, কোনো রিক্সাও নেই। আমি নিয়ে বাড়াইছি বাসার থেকে 7:30 বাজে, রাস্তায় পুরোটা জাম, কোনো আগাইতেই পারি না সামনে। আমার মনে করেন 60 টাকা ভাড়া 120 টাকা দিয়েছি, দিয়ে আসছি। সকল বাবা মায়ের সকল সন্তানরা সুন্দরভাবে পরীক্ষা দিক। পরীক্ষা শেষে প্রায় প্রতিটি শিক্ষার্থী জানালেন প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। প্রশ্ন অনেক ইজি ছিল, আমাদের এক্সাম দিতেও তেমন কোনো সমস্যা হয়নি, প্রশ্ন অনেক ইজি ছিল। বৃষ্টির কারণে জ্যামের কারণে অনেক আমাদের আসুস অনেক খারাপ অবস্থা হয়ে গেছে, পুরো শরীর ভিজে আমরা এক্সাম দিছি। পরীক্ষার প্রশ্ন ভালো ছিল, সহজ ছিল, লিখতে পারছি, ইনশাআল্লাহ A+ পাবো। প্রশ্ন মোটামুটি সহজ ছিল, বাট আরেকটু সময় পাইলে আর কি একটু ভালো হতো, আরো ভালোভাবে লিখতে পারতাম। প্রশ্ন এভারেজ ছিল এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সিলেট বাদে দেশের 10টি শিক্ষা বোর্ডের 13,68,373 শিক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে 7,50,281 জন ছাত্র এবং 7,509 জন ছাত্রী। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট, যা আগামীকাল থেকে কার্যকর হবে। এদিন থেকে শুরু হবে নতুন অর্থ বছর। রোববার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে পাশ হয়। গেল 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রায় 3 সপ্তাহ ধরে সংসদে আলোচনা শেষে শনিবার সংসদে অর্থ বিলের অনুমোদন দেওয়া হয়, যা সর্বসম্মতিক্রমে রোববার পাশ হলো। ব্যাপক আলোচনা সমালোচনার পরেও এবারের বাজেটের সুযোগ রাখা হয়েছে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার। পাশাপাশি করদাতাদের সর্বোচ্চ কর হার 25%ই থাকল। বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার ছাড়াও সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে 1 জুলাই থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানিয়েছেন শিক্ষক নেতারা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলেন, পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন 3 মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের কিশোরগঞ্জ জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিলুর রহমান। শহীদুল হক জীবনের ক্যামেরায় কিশোরগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে জড়ো হয়। কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সব সময় মাঠে প্রস্তুত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে মানা আর গরিবের পিছনে আমাদের থাকা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। আল্লাহর রহমতে আপনারা যে কোনো অন্যায় পাইলে প্রশাসনের কাছে বলবেন, আওয়ামী লীগের নেতা আছে তাদের কাছে বলবেন, আপনারা বলবেন, থানায় যাবেন। অন্যায় যে করবে তাকে রক্ষা দিবেন না। অন্যায়ের পথে বাংলাদেশে অনেক মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে, আমার দেশে কোনো রকম যেন অন্যায় কাজ কেউ করতে না পারে, সেই জন্য সকলেরই প্রস্তুত থাকার জন্য বলছে। আমিও বলি বঙ্গবন্ধু সৈনিক লীগের সকলকে আপনারা প্রস্তুত থাকবেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বঙ্গবন্ধু সৈনিক লীগকে সহযোদ্ধা হিসেবে ভূয়সী প্রশংসা করেন। হারুন ভাইকে আবারও আমি বলি, তা আপনি সত্যিকার অর্থে আপনারা সৈনিক লীগ করে আসছেন এবং সৈনিক লীগ একটি ফোর্স, আমরা বলি এটা আওয়ামী লীগের একটা ফোর্স, অক্সিলারি ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আর একটা ব্যাপার আপনাকে বলবো যে আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের শ্রমিক লীগটাকে আমাদের অঙ্গ সংগঠনে নিয়ে নেবেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কিশোরগঞ্জ কৃষক লীগের সদস্য আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তানজিম হায়দার তুষার। সভাপতি তার কমিটি দেওয়ার এখতিয়ার রাখেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। কুষ্টিয়ার খোকসা উপজেলা জুড়ে ব্যাপক হারে জন্মাচ্ছে পার্থেনিয়াম নামক এক বিষাক্ত আগাছা, যা মানবদেহ এমনকি পশু পাখির জন্য অত্যন্ত ক্ষতিকারক। বিভিন্ন সড়ক, ফসলের মাঠ কিংবা বাড়ির আনাচে কানাচে দেখা মিলবে এই গাছের। উপজেলা কৃষি বিভাগ বলছে, ক্ষতিকারক এই উদ্ভিদ সম্পর্কে মানুষকে সচেতন ও নিধনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পুলক সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। হঠাৎ দেখলে বড় আকারের ধনে গাছ বলে ভুল হতে পারে। চিকন সবুজ পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলে আকর্ষণীয় দেখায় গাছগুলোকে। বাড়ির আঙিনা, রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণ, অথচ এ ব্যাপারে জানেন না অধিকাংশ মানুষ। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া এই উদ্ভিদের নাম পার্থেনিয়াম। এর ফুলের রেণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি জটিল হলে মৃত্যুর কারণও হতে পারে। পার্থেনিয়াম খেলে গবাদি পশুও পড়তে পারে মৃত্যু ঝুঁকিতে। এই গাছ সারা মাঠে ছেয়ে যাচ্ছে, পাটের খুব ক্ষতি করতেছে, গরু ছাগলের ক্ষতি করছে, প্লাস এর সঙ্গে মানুষের যারা মাঠে কাজ করে এদেরও ক্ষতি হচ্ছে প্রচুর পরিমাণে। সব ধরনের জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ এই পার্থেনিয়াম গাছটি অবশ্যই সবাইকে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পার্থেনিয়াম গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করতে পারলেই বিষাক্ত আগাছা নিয়ন্ত্রণ সম্ভব। বিষাক্ত গাছ, এর শরীরের যে নিঃসৃত রস, এইটা কোনো প্রাণী অথবা মানুষের নিঃশ্বাসের সাথে যদি শরীরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে সেই মানুষটা অসুস্থ হয়ে যেতে বাধ্য হয়। এই পার্থেনিয়াম গাছ ধ্বংস করার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের কৃষক ভাই বোনদের
মানে নিয়মিতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। আর আমরা যেখানে দেখছি মানে আমরা হলো সবসময় বলছি এটাকে উঠায় ফেলায় পুড়ায় ফেলতে, যাতে এখানে আর কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। আগাছাটি জীববৈচিত্র্য, পরিবেশ ও কৃষির জন্য নীরব ঘাতক। পৃথিবীর অনেক দেশে পার্থেনিয়াম থেকে বায়োগ্যাস, বায়ো ফার্টিলাইজার ও আগাছানাশক তৈরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ এই উদ্ভিদের ব্যাপারে এখনো সচেতন নন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 40 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদুলুর তথ্য অনুযায়ী গত একদিনে ইসরায়েলের হামলায় 40 জন নিহত এবং আরও 224 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 37,834 জনে পৌঁছেছে বলে জানায় অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাঁশখালীকে দুর্নীতিমুক্ত করার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বাঁশখালী সংসদ সদস্য মুজিবুর রহমান এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। বাঁশখালী সরকারি গার্লস স্কুলের মাঠে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। অনুষ্ঠান পরিচালনা করেন আজকাল উপজেলা আওয়ামী লীগের নেতা শ্যামল দাস সহ অন্যান্যরা। পরে বর্ণাঢ্য র্যালিটি বাঁশখালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেট বিভাগ বাদে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃষ্টিতে ভোগান্তিতে অভিভাবক শিক্ষার্থীরা। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। নেই বড় পরিবর্তন। এবং কাল থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।